হাই এভরিওয়ান, মৌসুদীপ্তস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিছু কথা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা করতে বসি। ইদানিংকালে আমি ভিডিও দিচ্ছি না কেন সেই বিষয়ে আমি পরে আসছি, কারণ কি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার কাছে আমার ফোনটা নেই। তো হাজব্যান্ডের ফোন দিয়ে যখন করতে হয়, ও বাড়িতে না থাকলে আমি ফোন দিয়ে ভিডিও করতে পারি না। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে বসেছি, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কালকে আমার পুত্র সন্তানের 1 বছর বয়স হবে। অনেকেই জানো না যে আমি প্রেগন্যান্সির মধ্যে কতটা মানে প্রত্যেকটা মাকেই, আমি এটা ক্রেডিট নিচ্ছি না, প্রত্যেকটা মাকেই অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়, কারণ মা হওয়া একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি মনে করি একটা প্রাণকে আমি পৃথিবীতে আনছি, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ একটা মেয়ের কাছে, কারণ একজন মেয়েই পারে একটা নতুন প্রাণকে নিজের ভিতরে একটু একটু করে বাড়িয়ে তুলতে। তো ও মানে বসবে না, ও নতুন নতুন দাঁড়ানো শিখেছে, ও বসবে না, ও দাঁড়াবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবে, তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো। তো এবার আসি, আমার মানে সবার মতন না অতটা অর্গানাইজড ভাবে আমি বেবি হতে যাইনি, কেন কি আমি ফার্স্ট দিন থেকে অনেক কমপ্লিকেশনের মধ্যে আমি ছিলাম। যবে কনসিভ করি তার 1 সপ্তাহ পর থেকে আমার ব্লিডিং স্টার্ট হয়। তো এর আগে আমি বলি, আমার বাড়ির লোকজন তো আছেই, যাদের কথা না বললেই নয়। 3টে মানুষের কথা আমি বলবো। ফার্স্টলি আমার হাজব্যান্ড, সেকেন্ডলি যে গাইনোকোলজিস্টের কাছে আমি অ্যাডমিট ছিলাম, মানে আমি যাকে দেখাতাম আর কি, ডক্টর পারমিতা শ্রীমানি। মানে হয়তো কি বলবো, ঈশ্বরকে হয়তো সামনে কোনোদিন দেখিনি, ঈশ্বরের দূত হিসাবে উনি ছিলেন আমার পাশে পুরো প্রেগনেন্সির মধ্যে। আর আমি ওনাকে এত জ্বালিয়েছি, আমার মতন বোধহয় কেউ, আচ্ছা বাবা একটু বসো, একটু কথা বলে নিই, একটু বসো, আমার মতন বোধহয় কেউ জ্বালায়নি ওনাকে। আর থার্ডলি যে মানুষটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। উনি আমাকে রাত নেই বেরাত নেই, আমার ব্যথা উঠলে আমাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করা, উনি আমার জন্য ওই মানুষটি। ইনফ্যাক্ট এখনো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও উনি আমার জন্য অনেক করেন, শুধু আমার জন্য না, আমার বাচ্চার জন্যও করেন। তো এবার আসি আমার সাথে ঠিক কি হয়েছিল। তো আমার যখন আমি ফার্স্ট কনসিভ করি, তার 1 সপ্তাহ পর থেকে আমার ব্লিডিং শুরু হয়। তো আমাকে তো ডক্টরের পুরোপুরি নির্দেশ ছিল যে আমি বেড রেস্ট করব। তো যেহেতু একার সংসার, আমার শাশুড়ি মা আমাকে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বাট আমি যাইনি। আমি বাড়িতেই কাজ করতাম, টুকটাক কাজ করতাম। তো এরকমই ভূত চতুর্দশীর দিন আমার মনে আছে, আমার ঠিক টাইম মানে ডেটটা আমার ঠিক খেয়াল পড়ছে না, 12ই নভেম্বর কি 13ই নভেম্বর এরকম হবে, আমি মাটন রান্না শুরু করি। তো তার আগের থেকেই না আমি ফুল ছিলাম। তো এবার আমি ভাবছি যে হয়তো ঠান্ডা পড়েছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে হয়তো আমার চোখ মুখ ফুলে যাচ্ছে। পা তো ফোলে, ন্যাচারালি প্রেগনেন্সিতে আমার পা ফুলবে, এটা প্রত্যেকে জানে। তো এটা কোনো নর্মাল, মানে এটা কোনো অ্যাবনর্মালিটি না, এটা হবে। তো কি হয়, যখন মানে আমার আমি যখন মাটনটা সেদ্ধ করি, মাটনটা যখন আমি স্টকটা মানে নাবাবো, তখন না আমার কি একটা হয়েছে, আমি নিচে একটুখানি পড়ে গেছিলো, আমি জাস্ট তুলতে গেছি, তুলে আর আমি উঠতে পারছি না। আমার বাড়িতে যখন যিনি কাজ করতেন, সবিতাদি, উনিও আমার অনেক হেল্প করেছেন। আমি ডাকছি যে দিদি তুমি শিগগিরই আসো, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি দাঁড়াতে পারছি না। তো আমাকে সেই সময় আমার বাবাকে ডাকা হয়, আমাকে নিয়ে মেগা সিটিতে ভর্তি করা হয়। আমার হাজব্যান্ড তখন সেনকোতে ছিল। তো ও অন দ্য ওয়ে আসে, শাশুড়ি মারা পরের দিন আসে। তো বোঝোই তো, দেখো ওকে আমি নিচে নামিয়ে দিয়েছি, কারণ ও ভিডিও করতে দেবে না। তো এবার যেটা বলি সেটা হচ্ছে, তো আমাকে মেগা সিটিতে ভর্তি করা হয়। অ্যানুমেলি স্ক্যানের সময় আমার ছেলের একটা ইনফেকশন ধরা পড়ে কিডনিতে। যখন অ্যানুমেলি স্ক্যানটা হয়, তখন যখন স্ক্যান করতে যাই, সেখানকার ডক্টর ইনক্লুডেড আমার
যিনি ডক্টর ছিলেন প্রত্যেকে বলেছেন যেটা কমে যাবে, এবং সেটা কমে গেছেও। তো আমার কি হয়, ওর ওই ইনফেকশনটার থেকে আমার ফুল বডিতে ইনফেকশনটা ছড়িয়ে যায়, যার ফলে কি হয় আমি পুরোপুরি ফুলে যাই, এবং আমার যে পেটের যে জলটার মধ্যে বাচ্চা থাকে ওই জলটা ইনফেকশনের কারণে কমে যায়, যার ফলে কি হয় আমার বেবির ওয়েট গ্র্যাজুয়ালি কমতে থাকে, আমার বেবির ওয়েট কমতে থাকে এবং আমি ওইভাবে ফুলতে থাকি, এবং আমার হালকা হালকা ব্লিডিং আবারও স্টার্ট হয়। তো সেই অবস্থায় আমি যখন মেগা সিটিতে যাই তখন ম্যাডাম মানে উনি ছিলেন না এখানে, উনি হয়তো সেমিনার কিংবা কোনো জায়গায় গিয়েছিলেন, আমার ঠিক সেটা মনে নেই। তো শিউলি ম্যাডাম আমাকে দেখেন, দেখে বলে যে বেবি তো এখনও অনেক ছোট, বেবিটা সেরকমভাবে তো বাড়ছে না, কিন্তু আলট্রাসোনোগ্রাফি না করলে কিচ্ছু বলা যাবে না। পরদিন আলট্রাসোনোগ্রাফি করা হয়, করে দেখা যায় যে বেবির ওয়েট একদমই কম, এবং আমার যে কি বলবো, আমার যে হিমোগ্লোবিন সেটা নেমে গিয়ে দাঁড়ায় 5.7। তখন যদি আমার সিজার হতো তাহলে আমি বাঁচতাম না, হারগিজ বাঁচতাম না, এবং ওই হিমোগ্লোবিনে কেউ সিজার করবে না। তো পারমিতা দি ঠিক তার পরের দিনই চলে আসেন, এসে বলেন যে বেবি তো এখনও একটু ছোট, দেখা যাক, আমি মেডিসিন দিচ্ছি, যদি বেবির পজিশন ভালো থাকে তাহলে আমি যে ডেটটা আশা করছি সেই ডেটের অনেকটা পরে ওর ডেলিভারি হবে, কিছুদিন পরে বেবিকে অন্তত কিছুটা ওয়েট করে, বাট ইনকিউবেটারের যেটা এনআইসিউতে থাকে সেটা আমাদেরকে প্রিপারেশন করে রাখতে হবে, কারণ বেবি অনেকটা ছোট। আর এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমাকে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। তো এক রোববার আমি বাড়ি আসি, ভাইফোঁটার আগের দিন কি ভাইফোঁটার পরের দিন আমার ঠিক মনে নেই, আমি আগের থেকে বললাম। সামনের সপ্তাহে 19 তারিখে, মানে আজকের দিনে 19 তারিখে আমি যাই ইউএসজি করতে। ইউএসজি করে দেখা যায় যেহেতু জলটা কমে গেছিল, আমার বেবির গলায় অ্যামরিকাল কর্ড বিচ্ছিরিভাবে জড়িয়ে যায়, যার ফলে ও কোনো রকমের প্রোটিন, আমি যা খাচ্ছি কোনো কিছু ও অ্যাবজর্ব করতে পারছে না। সে মানে এমত অবস্থায় এমত অবস্থায় কী করা উচিত? এমত অবস্থায় একটাই উপায়, বেবিকে রেস্কিউ করতে হবে যাতে বেবি ইনকিউবেটরে গিয়ে ঠিকঠাক থাকে এবং মাকে বাঁচানো যায়। রিপোর্টটা ম্যাডামের কাছে হোয়াটসঅ্যাপ মারফত আমার হাজব্যান্ড 8:25-এ পাঠায়। 8:35-এ 10 মিনিটের মাথায় ম্যাডাম ফোন করে আমার হাজব্যান্ডকে জানায়, আমি কেয়ার অ্যান্ড কিওরে কথা বলে নিচ্ছি সুদীপ্ত, তুমি ইমিডিয়েটলি মৌমিতাকে ভর্তি করো, কারণ মৌমিতার অবস্থা, বেবির অবস্থা, কারোর অবস্থা ভালো নেই, আমি বুঝতে পারছি না আমি কাকে ছেড়ে কাকে বাঁচাবো। এটা আমার হাজব্যান্ডকে বলা হয়, এটা অনেকে জানে না, যেটা আমার হাজব্যান্ড জানে, এবং পরবর্তীকালে আমি জেনেছি আমার হাজব্যান্ডের থেকে। তো যাই হোক, তারপরে আমি ভর্তি হই, পরের দিন আমার সিজার হয়, তারপরে শুরু হয় মা হওয়ার আসল জার্নি। 7টা সেলাই নিয়ে, মানে 7টা পর্দা তো কাটে, অতটা সেলাই নিয়ে আমাকে রোজ 6 তলা থেকে 4 তলায় নামতে হতো বেবিকে ফিট করাতে, এবং সেটা অসম্ভব যন্ত্রণা। অনেকে আছে এই ধরনের মানসিকতা পোষণ করে যে সিজারে কিসের কষ্ট, যত কষ্ট তো নর্মালে কষ্ট, আই এগ্রি, বাট সিজারে না সারা জীবনের একটা কষ্ট। তোমার পেটের অনেকটা অংশকে তোমায় কেটে দিতে হয়। সবথেকে বেশি কষ্ট যখন তোমাকে অ্যানাস্থেসিয়া করা হয়, তোমার ওই শিরদাঁড়াটা দিয়ে যখন ওই ইঞ্জেকশনটা পুশ করা হয়, যেটার ফলে তোমার পুরো লোয়ার পোর্শনটা অবস্থাকে তুমি কিছু টের পাও না, কিন্তু যখন তোমার জ্ঞানটা আসে না, ওই দগদগে ঘাটার যন্ত্রণাটা ঠিক কী
সেটা তুমি বুঝতে পারো। এবং আমার সাথে সাথে ব্লিডিং স্টার্ট হয় এবং তার তো একটা আলাদা কষ্ট আছে, এবং আমাকে ওই কাঁচা সেলাই নিয়ে রেগুলার হাঁটাচলা করতে হয়। এবং তারপরে আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমি না হাঁটলে আমি সুস্থ হব না, আমাকে আমার বেবির জন্য সুস্থ হতে হবে। ওকে তো আমি দেখতে যেতে পারছি, আমি তো ওকে দেখতে যেতে পারছি, দেখো অবস্থা। এবং আমার বেবিটা না একদম ছোট্ট হয়েছিল, তখন আমি যখন ওকে বাড়ি এনেছিলাম আমি ভাবতাম যে ওকে আমি কী করে বড় করে তুলবো। ওকে বড় করে তোলার পিছনেও না অনেকের অবদান আছে, যেমন মৌসুমি ম্যাম যে ওকে NICU থেকে দেখেছে, পারুবিতা ম্যাম যে ওকে জীবদান করেছে, সব থেকে বড় কথা আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমি তো রেগুলার রাত জাগতাম ওকে নিয়ে। আমার হাজব্যান্ডও জাগলো। আমার হাজব্যান্ড, আমার মনে আছে, ও 12টার সময় ডিউটি কমপ্লিট করে বাড়ি আসতো, এসে কোনো রকমে খেত, 1:30টা থেকে ছেলের কান্না শুরু, ছেলে ঘুমাবে না, জেগে থাকতো। 1:30টা থেকে ছেলেটা ঠাই নিয়ে ওকে 5টা অবধি বসে থাকতো, 6টার সময় আবার ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ডিউটি করতে যেত। অক্লান্ত পরিশ্রম ওর বাবা ওর জন্য করেছে, আমি যতটা না করেছি। তো কালকে আমার নীলের 1 বছরের জন্মদিন। তো তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ও যেন মানুষের মতন মানুষ হয়। তো দেখো দুষ্টুমি আবার শুরু। তো সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের মতন ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। আর মানে এই কথাগুলো আমি কোনোদিন জানাইনি, তো আজকে প্রথমবার আমি জানালাম যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি সিজারে আর বাচ্চাটা হতে গিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীত পড়ে গেছে, এনজয় করো, বিয়ে বাড়ি ঘুরো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর প্লিজ মৌমিতা সেন পেজটাকে ফলো করে দিও, আর মৌ সুদীপ্তস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।